চ্যাপ্টার 4-3 দ্য ফেট অফ আ প্রাইভেট ডিটেকটিভ। সে কি সত্যিই মারা গেছে? উইল অসেপ্টিন কি আর বেঁচে নেই? আর তাকে দেখে তো মনে হচ্ছে যে সে বেশ অনেকদিন আগেই মারা গেছে। এটা কি কোনো সাজানো নাটক হতে পারে? ক্লাইন মোরেত্তি বেশ অবাক হয়ে আর কিছুটা সন্দেহ নিয়ে সেই বাচ্চাটার মৃতদেহের দিকে তাকিয়ে থাকল। তার মাথায় এখন একগাদা চিন্তা ঘুরপাক খাচ্ছে। তার জানা মতে উইল অসেপ্টিন সাধারণ কোনো শিশু ছিল না। সে হয়তো মনস্টার পাথওয়ের সিকোয়েন্স 1 স্নেক অফ মার্কারির সাথে কোনোভাবে যুক্ত ছিল। সেই ভাগ্য গণনার খেলায় উইল শুধু একবার বলেছিল, ডাক্তার সাহেব, আপনার ভাগ্য খারাপ হতে যাচ্ছে, আর তাতেই অ্যারন সেরেসকে লম্বা সময় ধরে দুর্ভাগ্য সহ্য করতে হয়েছে। এমনকি উইলের তৈরি করা ওই কাগজের সার্স পাখিটাও অ্যারন সেরেসের অ্যাস্ট্রাল প্রজেকশনকে স্পিরিট ওয়ার্ল্ডে খুঁজে পেতে সাহায্য করেছিল এবং সেখানে তাকে কৃত্রিম স্বর্গীয় বার্তা দেওয়া সম্ভব হয়েছিল। এমনকি গ্রে ফগের ওপরে গিয়েও ক্লাইন মোরেত্তি তার অবস্থানের ব্যাপারে নিশ্চিত কোনো তথ্য পায়নি। তাহলে এমন একটা রহস্যময় শিশু বিনা কারণে মারা গেল কিভাবে? সে কি অ্যারন সেরেসের সেই স্বপ্নগুলো দেখার আগেই মারা গিয়েছিল? আর তার পরিবারেরই বা কী হল? ক্লাইন তার চোখ সরু করে মৃতদেহটার দিকে তাকাল। তীব্র বমি ভাব হওয়া সত্ত্বেও ক্লাইন মোরেত্তি পচে যাওয়া লাশটাকে খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করতে লাগল। সে লক্ষ্য করল যে লাশের চারপাশে মাটির ওপর কিছু ছেঁড়া টারট কার্ড পড়ে আছে। ক্লাইন তার আধ্যাত্মিক অনুধাবন ক্ষমতা দিয়ে বুঝতে পারল যে সামনের এই লাশটা আসলে উইল অসেপ্টিনের হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। ব্যাপারটা সত্যিই খুব অবাক করার মতো, আর এটা বোঝা বেশ কঠিন। আমার বোধহয় একটু পরে গ্রে ফগের উপরে যাওয়া উচিত এবং পরীক্ষা করা উচিত যে এটা উইলের কোনো সাজানো মৃত্যু কি না, ক্লাইন ভাবল। কিন্তু পরক্ষণেই তার মাথায় একটা চিন্তা আসল, দাঁড়াও, এর সাথে আমার কি সম্পর্ক? আমি তো আগেই ঠিক করেছিলাম যে আমি আর এই ঝামেলায় জড়াব না, পাছে কোনো স্নেক অফ মার্কারি আবার আমার পিছু নেয়। এটা তো সিল্ড আর্টিফ্যাক্ট 008-এর চেয়েও বেশি ভয়ঙ্কর হতে পারে। ক্লাইন মোরেত্তি নিজের ঘোর থেকে বেরিয়ে এসে ভয় পাওয়া গোরক্ষক আর অ্যারন সেরেসের দিকে তাকাল। অ্যারন তখন মানসিক ভারসাম্য হারিয়ে ফেলার একদম কাছাকাছি পৌঁছে গিয়েছিল। পুলিশ ডাকুন, ক্লাইন গম্ভীর গলায় বলল। ঠিক আছে, ঠিক আছে। গোরক্ষক প্রথমে একটু থতমত খেয়ে গেলেও পরে মাথা নেড়ে সায় দিল। সে তার হাতের কোদালটা নিয়ে বনের বাইরে দৌড়ে পালাল। তাকে দেখে মনে হচ্ছিল যেন কোনো জম্বি তাকে তাড়া করছে। যেমনটা ভেবেছিলাম, সে আসলে খুব সাধারণ একজন মানুষ এবং তার মধ্যে কোনো সতর্কতা নেই, ক্লাইন মনে মনে ভাবল। এই ধরনের পরিস্থিতিতে চারপাশের মানুষগুলোকে কি একটুও সন্দেহ করতে নেই? নিজের পিঠটা এভাবে অরক্ষিত রেখে গেলে তো কেউ কোদাল দিয়ে এক ঘা বসিয়ে দিতে পারত। ক্লাইন মোরেত্তি গোরক্ষকের চলে যাওয়ার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। সে যখন টিনজেন শহরে নাইট হক হিসেবে কাজ করত তখন সে অনেক খুনের মামলা পড়েছিল। সেখানে দেখা যেত যে অধিকাংশ ক্ষেত্রেই খুনিরা আসলে ভিকটিমদের খুব পরিচিত কেউ ছিল। একথা ভেবে ক্লাইন অ্যারন সেরেসের দিকে এগিয়ে গেল এবং নিচু হয়ে তার দিকে হাত বাড়িয়ে দিল। ভয় পাওয়ার কিছু নেই, সে তো মারাই গেছে, ক্লাইন শান্তস্বরে বলল। মৃত্যু জিনিসটাই তো আমাকে ভয় পাইয়ে দিচ্ছে। অ্যারন কিছুটা ধাতস্থ হয়ে ক্লাইনের সাহায্য ছাড়াই উঠে দাঁড়াল। তার দামি কালো ফ্রক কোটটা তখন ধুলোবালিতে মাখামাখি হয়ে গিয়েছিল। অ্যারন সেরেসের কোটটার অবস্থা দেখে ক্লাইন মোরেত্তির কেমন যেন মায়া লাগতে লাগল। দামি জিনিস নষ্ট হতে দেখলে আমার সহ্য হয় না, সে নিজের মনেই একটা দীর্ঘশ্বাস ফেলল। অ্যারন তখনও কিছুটা কাঁপছিল দেখে ক্লাইন হেসে বলল, এই সময় নিজের ঈশ্বরের কাছে প্রার্থনা করলে খুব ভালো ফল পাওয়া যায়। তাই নাকি? অ্যারন সেরেস অবাক হয়ে জিজ্ঞেস করল। সে নিজের বুকের ওপর হাত রেখে ঘড়ির কাঁটার দিকে 4 বার চাপ দিল এবং ফিসফিস করে বলতে শুরু করল, এভারনাইট গডেস, আপনি মহাবিশ্বের চেয়েও মহান এবং অনন্তকালের চেয়েও শাশ্বত। আপনার এক অনুগত ভক্ত আপনার কাছে আশীর্বাদ প্রার্থনা করছে। বারবার এই কথাগুলো বলার পর অ্যারন ধীরে ধীরে শান্ত হয়ে আসল। ক্লাইন মোরেত্তি তার নিজের বুকের ওপর একটা ত্রিভুজাকৃতি পবিত্র চিহ্ন আঁকল এবং মনে মনে বলল, গড অফ স্টিম অ্যান্ড মেশিনারিজ, আপনার একজন সম্পূর্ণ অবিশ্বাসী ভক্ত আপনার কাছে আশীর্বাদ ভিক্ষা করছে। একথা বলার পর ক্লাইন নিজের মনেই একটু হাসল। সে ভাবল যে এই মিথ্যে প্রার্থনার জন্য এখনই হয়তো আকাশ থেকে কোনো বজ্রপাত এসে তার উপরে পড়বে। তবে পরক্ষণেই সে নিজেকে সান্ত্বনা দিল এই বলে যে বিদ্যুৎ আর বজ্রপাত তো আসলে লর্ড অফ স্টর্মসের অধীনে, এটা গড অফ স্টিম অ্যান্ড মেশিনারিজের সীমানায় পড়ে না। ক্লাইন মোরেত্তি বেশ খোশ মেজাজে কিছুক্ষণ বসে থাকল। প্রায় 20 মিনিট পর তারা দুজনেই কাছের একটা পুলিশ স্টেশনের জিজ্ঞাসাবাদ কক্ষে বসেছিল। সাক্ষ্য দেওয়ার সময় ক্লাইন খুব স্পষ্টভাবে পুলিশকে জানাল যে সে একজন প্রাইভেট ডিটেকটিভ এবং সেখানে আসলে কি ঘটছিল সে ব্যাপারে তার খুব একটা ধারণা নেই। অন্যদিকে অ্যারন সেরেস তার সেই অদ্ভুত স্বপ্নের কথা সবিস্তারে বর্ণনা করল, যার কারণে তারা লাশটি খুঁড়তে গিয়েছিল। ক্লাইন বুঝতে পারছিল যে পুলিশ তাদের কথা একটুও বিশ্বাস করছে না। কিন্তু কিছুক্ষণ পর তারা বাইরে থেকে ফিরে এসে হুট করেই তাদের সুর বদলে ফেলল। তারা জানাল যে ডক্টর অ্যারন আর ডিটেকটিভ মোরিয়ার্টিকে সন্দেহ করার মতো কিছু নেই। তাদের শুধু তাদের জবানবন্দিতে সই করতে হবে এবং তারপরেই তারা চলে যেতে পারবে। অ্যারন সেরেস বেশ অবাক হলেও ক্লাইন মোরেত্তি মোটেও অবাক হল না। সে বুঝতে পারল যে এর পেছনে অবশ্যই কোনো নাইট হকের হাত আছে।
আগেভাগেই অ্যারনকে দিয়ে মাইরিয়াট স্টার ক্যাথেড্রালে পাঠিয়ে দেওয়ার সুফল পাওয়া গেল। থানা থেকে বের হওয়ার আগে ক্লাইন একটা চেনা মানুষকে দেখতে পেল। সে আর কেউ নয়, সেই নাইটহক যে আগে তার স্বপ্নে ঢুকে পড়েছিল। সেই লোকটা সম্ভবত কোনো ক্যাপ্টেন ছিল, কারণ সে তখনও তার ধূসর ট্রেঞ্চ কোটটা পরেছিল। দেখে মনে হচ্ছিল লোকটা ক্লাইনের চেয়েও বেশি শীত সহ্য করতে পারে। তার নীল চোখ জোড়া একবার ক্লাইন মোরেত্তির ওপর দিয়ে ঘুরে গেল, কিন্তু সেখানে কোনো অস্বাভাবিকতা দেখা গেল না। সে এমনভাবে ক্লাইনের পাশ দিয়ে চলে গেল যেন সে খুব সাধারণ একজন ইন্সপেক্টর। ক্লাইন নিজেও একজন সাধারণ প্রাইভেট ডিটেকটিভের মতো ভান করল। সে তার চশমাটা একটু ঠিক করে নিয়ে তার হ্যাটটা মাথায় দিল এবং অ্যারন সেরেসের সাথে একটা ঘোড়ার গাড়িতে গিয়ে উঠল। গাড়ি চালককে প্রথমে মিন্স্ক স্ট্রিটে যাওয়ার নির্দেশ দিয়ে অ্যারন ক্লাইনের দিকে ফিরল। শার্লক, আপনার কি মনে হয় যে এখানেই সব শেষ? অ্যারন নিচু স্বরে জিজ্ঞেস করল। যদি ওই লাশটা সত্যি উইল অসেপ্টিনের হয়ে থাকে তাহলে আপনার আর কোনো ভয় নেই, ক্লাইন একটু থেমে আবার বলল। অ্যারন, এই কদিন আপনি কি আর কোনো অদ্ভুত কিছু লক্ষ্য করেছেন? সেটা যাই হোক না কেন। অ্যারন সেরেস কিছুক্ষণ চিন্তা করে মাথা নাড়ল। না, তেমন কিছু তো চোখে পড়েনি। তাহলে তো এটা একটা খুশির খবর, ক্লাইন হেসে বলল। ক্লাইন মোরেত্তির কাছে উইল অসেপ্টিনের ঘটনার এটাই সবচেয়ে ভালো পরিসমাপ্তি ছিল। যদিও ক্লাইনের সেই কাগজে সার্স পাখিটা কোনো তথ্য ফাঁস করবে না, তবুও সে কিছুটা চিন্তিত ছিল। হয়তো কোনো নাইটহক হুট করে কোনো সূত্র ধরে তার কাছে চলে আসতে পারে। কিন্তু এখন উইলের মৃত্যুর ফলে এই কেসটা খুব দ্রুতই বন্ধ হয়ে যাবে এবং নথিপত্রে জমা পড়ে থাকবে। নতুন কোনো ঘটনা না ঘটলে কেউ আর এটার দিকে ফিরেও তাকাবে না। অ্যারন এখন অনেকটা নিশ্চিন্ত বোধ করছিল, তবে তার মনে একটা খটকা রয়েই গেল। সত্যি বলতে আমার মনে হয় না যে আমার জবানবন্দিটা খুব একটা বিশ্বাসযোগ্য ছিল। পুলিশ হুট করে বিশ্বাস করে নিল কেন? আমিও ঠিক জানি না, ক্লাইন মোরেত্তি না জানার ভান করে বলল। আমি ভেবেছিলাম যে আমাকে আবার আমার উকিল ডেকে বাড়ি যেতে হবে না, মানে জামিন নিতে হবে। অ্যারন হাসি মুখে বলল। শার্লক, আপনাকে দেখে তো মনে হচ্ছে যে পুলিশ স্টেশনে যাওয়ার ব্যাপারে আপনার বেশ ভালো অভিজ্ঞতা আছে। ক্লাইন মোরেত্তি গম্ভীর গলায় জবাব দিল। এটা তো আসলে প্রত্যেক প্রাইভেট ডিটেকটিভের কপালে থাকে। ঠিক যখন ক্লাইন আর অ্যারনকে গ্রিম সিমেট্রির পাশের থানায় নিয়ে যাওয়া হচ্ছিল, তখন ফোর্সওয়াল একটি কালো লম্বা পোশাক পরে গোরস্থানে ঢুকল। তার মাথায় ছিল একটা কালো টুপির সাথে লাগানো পাতলা নেট, যা তার মুখ ঢেকে রেখেছিল। সে শান্ত এই গোরস্থানের ভেতরে গিয়ে মিসেস আউলিসার কবরের সামনে গিয়ে দাঁড়াল। 1 ঘণ্টা আগেই সে আর শিওদেরেচা এমপ্রেস 12তে ভিসকাউন্ট গ্লেন্টের সাথে দেখা করতে গিয়েছিল। সেখানে তারা 4 পাউন্ডের একটা সুদমুক্ত ঋণ নেওয়ার মৌখিক সম্মতি পেয়ে গেছে। ভিসকাউন্ট গ্লেন্টের একমাত্র শর্ত ছিল যে এই 2 বেন্ডারকে আজ রাতে মিস্টার এর সেই জমায়েতে তার সাথে থাকতে হবে। সেখানে তার জীবনের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের কাজ। ভিসকাউন্ট আসলে একটি রয়্যাল জেলিফিশের বিষাক্ত ক্রিস্টাল কেনার জন্য খুব মরিয়া হয়ে উঠেছিল। সেটা পেলে সে তার অ্যাপোথেকারি পশম তৈরির কাজ শেষ করতে পারবে। অড্রে হল তাদের পারিবারিক ধনভাণ্ডার থেকে একটি পূর্ণবয়স্ক ফ্লাইং ইউনিকর্নের শিং খুঁজে পেয়েছিল। সে বিজ্ঞানের পরীক্ষা করার নাম করে সেখান থেকে একটা বের করে নিয়েছে এবং তা দিয়ে সে তার ধারের একটা বড় অংশ পরিশোধ করেছে। অড্রে ভিসকাউন্ট গ্লেন্টের কাছে আর একটা শর্তও দিয়েছিল। তাকে ডিউক নেগানের সন্তানদের সাহায্য নিয়ে নিশ্চিত করতে হবে যে তাদের ধনভাণ্ডারে কোনো 1000 ফেজড হান্টারের ড্রাগন নমুনা আছে কিনা, আর থাকলেও সেগুলোর ভেতরে কোনো আলোর বিন্দু জলজল করছে কি না তাও দেখতে হবে। ঋণের টাকা ঠিক হয়ে যাওয়ার পর ফোর্সওয়াল মিস্টার ফুলের কাছে প্রার্থনা করার জন্য তাড়াহুড়ো করল না, কারণ খুব দ্রুত সবকিছু হয়ে গেলে শিও দেরেচা তাকে সন্দেহ করতে শুরু করতে পারে। তাই সেই সুযোগে ফোর্স তার পোশাক বদলে একটা ঘোড়ার গাড়ি ভাড়া করে ওয়েস্টবারোর উপকণ্ঠে গ্রিম সিমেট্রিতে চলে আসল। বেন্ডার বৈশিষ্ট্যের অবিনশ্বরতা আর সংরক্ষণের নিয়মটা জানার পর ফোর্স বুঝতে পারল যে তাকে অ্যাপ্রেন্টিস বানানোর মূল উপাদানটি মিসেস আউলিসার রেখে যাওয়া বৈশিষ্ট্যই ছিল। এক অর্থে বলতে গেলে সে মিসেস আউলিসার শক্তির উত্তরাধিকারী হয়েছিল। তাই সে একবার এখানে এসে তাকে ধন্যবাদ জানাতে চেয়েছিল। ফোর্স কবরের সামনে এক তোড়া সাদা ফুল রেখে শ্রদ্ধা জানাল। এখন শীতের শুরু, তাই অধিকাংশ ফুলই শুকিয়ে গেছে, কিন্তু ফোর্স তাও কিছু তাজা ফুল জোগাড় করতে পেরেছিল। এই ফুলগুলো আসলে গ্রিনহাউসে চাষ করা হয়েছিল, তাই এগুলোর দামও বেশ চড়া ছিল। ধন্যবাদ সম্রাট রোসেল, আপনার এইসব আবিষ্কারের জন্য। ফোর্সওয়াল মনে মনে খুব কৃতজ্ঞতা অনুভব করল। সে জানত যে অভিজাত পরিবারগুলোর শীতকালীন ভোজসভায় যে ফুলগুলো থাকে তার অধিকাংশই আসে গ্রিনহাউস থেকে, আর বাকিটা এয়ারশিপের মাধ্যমে দক্ষিণ দিক থেকে আনা হয়। সাধারণ মধ্যবিত্ত পরিবারের পক্ষে এই খরচ বহন করা সম্ভব ছিল না। সেই কালো পাথরের ফলকটার সামনে দাঁড়িয়ে ফোর্সওয়াল মিসেস আউলিসার ছবির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকল। এরপর সে নিচু হয়ে ফুলগুলো রাখল এবং ফিসফিস করে বলল, আপনাকে অনেক ধন্যবাদ। সে সাথে সাথে সোজা হয়ে দাঁড়াল এবং চোখ বন্ধ করে পুরনো স্মৃতিগুলো মনে করতে লাগল। এমন সময় সে একজন বৃদ্ধ মানুষের গলা শুনতে পেল। আপনি সত্যিই খুব দয়ালু আর ভালো মনের একজন মহিলা। ফোর্স চোখ মেলে তাকিয়ে দেখল যে সেখানে লরেন্স নর্ড দাঁড়িয়ে আছেন।
আব্রাহাম পরিবারের এই মানুষটি কখন যে সেখানে এসেছেন তা ফোর্স টেরই পায়নি। লরেন্সের হাতেও এক তোড়া সাধারণ কিন্তু মার্জিত ফুল ছিল। না, এটা কোনো দয়া বা মহত্ব নয়। মিসেস আউলিসা আমাকে তখন ভালোবাসা দিয়েছিলেন যখন আমি আমার মাকে হারিয়েছিলাম, ফোর্স বেশ আন্তরিকতার সাথে বলল। তার চোখে তখন পানি চলে আসল। লরেন্স নড ফুলগুলো কবরের ওপর রেখে একটা দীর্ঘশ্বাস ফেললেন। এর থেকেই বোঝা যায় যে আপনি সম্পর্কের মূল্যায়ন করতে জানেন। তারা কিছুক্ষণ গল্প করল। ফোর্স যখন চলে যাওয়ার জন্য পা বাড়াল, তখন লরেন্স তাকে বিদায় জানাতে গিয়ে হুট করে কাশতে শুরু করলেন। কাশতে কাশতে তার অবস্থা খুব খারাপ হয়ে গেল। এমনকি তার পা কাঁপতে শুরু করল এবং তিনি মাটিতে পড়ে গেলেন। দেখে মনে হচ্ছিল যেন দম বন্ধ হয়ে লরেন্স এখনই মারা যাবেন। ফোর্সওয়াল একজন পেশাদার ডাক্তার হিসেবে পড়াশোনা করেছিল, তাই সে দেরি না করে তার পাশে গিয়ে বসে পড়ল এবং তাকে প্রাথমিক চিকিৎসা দিতে শুরু করল। কিছুক্ষণ পর লরেন্সের অবস্থা কিছুটা স্বাভাবিক হল। তিনি তার মুখের কোণা থেকে লালা মুছে ফেললেন এবং ফোর্সের দিকে তাকিয়ে একটু হাসলেন। ম্যাডাম, আপনি কি আমাকে আমার হোটেল পর্যন্ত পৌঁছে দেবেন? লরেন্স নড ক্ষীণ স্বরে জিজ্ঞেস করলেন। অবশ্যই, চলুন। ফোর্স তাকে উঠে দাঁড়াতে সাহায্য করল। লরেন্স নড সামনের দিকে তাকিয়েছিলেন, কিন্তু তার দৃষ্টি তখন ঝাপসা হয়ে আসছিল। তিনি আবার হালকা একটু কাশলেন এবং করুণ সুরে বললেন, মনে হচ্ছে আমার জীবনের সময় ফুরিয়ে এসেছে।